আমি এখন কলকাতা থেকে ৭৮ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি হুগলি জেলার রাধানগর গ্রামের অন্তর্গত নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে। বাংলার যিনি আমাদের ভারতপ্রতীক রাজা রামমোহন রায়, উনি আমাদের সমস্ত ধর্মের মানুষের জন্য উনি যে নারীদের জন্য যিনি করেছিলেন সতীদাহ প্রথা রদ, শিক্ষার অধিকার, বাঁচার অধিকার। তো এই তো হচ্ছে রাজা রামমোহন রায়ের দ্বিতীয় বসতভিটে। দেখো এখানে রাজা রামমোহন রায়ের একটা মূর্তির মতন খোদাই করা আছে। একটু যে পুকুরটা তোমরা দেখছো, চলো পুকুরটা একবার দেখাই। এই যে পুকুরটা তোমরা দেখছো, এই পুকুরটা হচ্ছে সেই সতী পুকুর যেখানে তার স্বামীরা যখন মারা যেত, স্বামীদের মারা যাওয়ার পর সমস্ত সতীদের এই পুকুরে স্নান করাবার পর স্বামীর চিতায় দহন করা হতো। এই হচ্ছে মেইন গর্ভগৃহ, যেখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং সারদামণির একটা মূর্তি রয়েছে, বেশ সুন্দর লাগলো। এখানে চা পাবে, তারপর হচ্ছে কচুরি পাবে, লুচি পাবে, ঘুগনি পাবে, পরোটা। নবজাগরণ শব্দটি পশ্চিমের ইতিহাস থেকে প্রাপ্ত। কার্যত ঐতিহাসিকরা শব্দটি ধার করে এদেশের একটি বিশেষ কালপর্বের বর্ণনায় ব্যবহার করেছেন। বাংলার নবজাগরণ, যাকে বাঙালি রেনেসাঁ বলা হয়, ব্রিটিশ রাজের বঙ্গীয় অঞ্চলের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক এবং শৈল্পিক আন্দোলন ছিল, যা 18 শতকের শেষ থেকে বিস্তৃত হয়। এর শিকড়গুলি প্রায়শই ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে খুঁজে পাওয়া যায়, যেমন 1757 সালের পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয় এবং সংস্কারক রাজা রামমোহন রায়ের অগ্রণী কাজ থেকে ব্যাপকভাবে বাংলায় নবজাগরণের পিতা হিসাবে গণ্য করা হয়। প্রাথমিকভাবে বাঙালি হিন্দুদের নেতৃত্ব ছিল, যার ঔপনিবেশিক বাংলায় বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা ভোগ করেছিল। বাংলার নবজাগরণ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, প্রখ্যাত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশিষ্ট পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর মতো প্রভাবশালী ব্যক্তিত্বের আবির্ভাব দেখা গিয়েছিল। নবজাগরণ ভাবাপন্ন ব্যক্তিবর্গের মধ্যে রাজা রামমোহন রায়, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ও তার বিপ্লবী শিষ্যবৃন্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর ও তার অনুসারীগণ, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ প্রমুখরা অন্তর্ভুক্ত ছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে হুগলি জেলার অন্তর্গত রাধানগর গ্রামে নবজাগরণের পথিকৃৎ তথা রাজা রামমোহন রায়ের জন্মভিটে দর্শন করাবো। বেশি কথা না বলে চলো তাহলে ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। রাজা রামমোহন রায়, তার ব্যাপারে যতই বলা যাক ততই কিন্তু ইতিহাসের পাতায় কম পড়ে যায়। 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রবাদপ্রতিম বাঙালি। 1828 সালে তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা থেকে শুরু করে সতীদাহ প্রথা সহ ঘৃণ্য যে বিপ্লব, সেই বিপ্লবে অংশগ্রহণ করে বাংলার নবজাগরণকে চরম মাত্রায় নিয়ে গিয়েছিলেন এই প্রবাদপ্রতিম বাঙালি। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন একটা ভ্রমণের গল্পে অনেক অনেক স্বাগত জানাই। আমি শুভ্র। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে এই প্রবাদপ্রতিম বাঙালির জন্মভিটে সহ বসত বাড়ি। তো আমি সেখানে কী করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, সেখানে কী কী রয়েছে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার অনুরোধ রইল, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, স্কিপ করো না। স্কিপ করলে তোমরা প্রচুর ইনফরমেশান কিন্তু মিস করবে। তো চলো শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে আজকের এই ভিডিও। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের কাছে, আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। আর হাওড়া স্টেশনের অবস্থা কিছুটা ঠিক এই রকম। আমি আজকে ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা চলে যাব তারকেশ্বর। সেখান থেকে আমি কি করে যাচ্ছি সবটাই তুলে ধরবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি তারকেশ্বর যাওয়ার টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য বললো 15-30 টাকা আপ ডাউন জন প্রতি। এখান থেকে আমি ট্রেন ধরবো তারকেশ্বর লোকাল, তারকেশ্বর নামবো, তারপর সেখান থেকে কী করে যাচ্ছি সবটাই দেখাবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। হাওড়া থেকে তারকেশ্বর 55 কিলোমিটার পথ, পথে পড়বে 19টা স্টেশন, সময় লাগবে 1.5 ঘন্টা।
ঘড়িকাটায় এখন ঠিক 11:50 আর আমাদের ট্রেন মোটামুটি টাইমেই ঢুকিয়েছে। আর এখান থেকে এখন আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে গিয়ে বাস ধরবো, বাস ধরে সোজা চলে যাব রাজা রামমোহন রায়ের জন্মভিটে অর্থাৎ রাধানগর গ্রামে। তো কী করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশন। তারকেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা দিয়েছে, এই ট্রেনটায় আমরা এসেছি। আর এই মুহূর্তে আমরা এখন বেরিয়ে যেতে চলেছি এই যে ওভারব্রিজ দিয়ে উঠবো, উঠে ওইখান দিয়ে সোজা বাইরে বেরিয়ে চলে যাব। বাইরে গিয়ে বেরিয়ে আমরা ধরবো বাস। আপাতত আমি ওপরে উঠছি, ওপরে উঠে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তাটা। তো আমরা ওই পাশ থেকে এগিয়ে চলে এলাম, এগিয়ে এসে এই যে আমরা এখন স্টেপ ডাউন করে নামছি, স্টেপ ডাউন করে নেমে সোজা চলে যাচ্ছি ডান দিকে ঘুরে একদম প্ল্যাটফর্মের বাইরে। সেখান থেকে মেইন রোডের দিকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবো আমরা বাস। আপাতত এই হচ্ছে আউটগেট, আর সামনে এই যে মেইন রোড, ওখান থেকে পাওয়া যায় বাস। তো চলো বাস স্ট্যান্ডে অবধি যাই, তারপর বাকি কথা নেমে হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে এলে এই যে জায়গাটা, এটা হচ্ছে তারকেশ্বর বাসের স্ট্যান্ড যাকে বলে। দেখো লাইন দিয়ে প্রচুর বাস দাঁড়িয়েছে, তারকেশ্বর, খুশিগঞ্জ বা এরকম কোনো গাড়িও তোমরা ধরে নিতে পারো, ম্যাজিক বলে। তারকেশ্বর থেকে গড়ের ঘাট যায়। আর দেখো তারকেশ্বর থেকে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় বাস তোমরা পেয়ে যাবে। তারকেশ্বর, খানাকুল, রামনগর, গণেশপুর ইত্যাদি সব জায়গায় বাস যায়, প্রচুর বাস। এখান থেকে তোমরা ধরে তোমরা নিজেদের গন্তব্যে পৌঁছে যাবে। তারকেশ্বর থেকে রাধানগর যাওয়ার জন্য বাসে আমরা আপাতত উঠে পড়েছি। এই বাস রাধানগর আমাদেরকে পৌঁছে দেবে, ভাড়া লাগবে 30 টাকা করে জন প্রতি। আর সকালবেলা 5টা থেকে বাস চালু হয়ে যায়, তোমরা রাধানগর যাওয়ার জন্য তারকেশ্বর স্টেশন থেকে বাস পেয়ে যাবে। ঘড়িকাটায় এখন ঠিক 1:05 আর আমরা বাস থেকে নেমে পড়লাম রাধানগরে। আর রাধানগরে যেখানে জন্মগ্রহণ করেছিলেন নবজাগরণের একমাত্র প্রতিকৃত রাজা রামমোহন রায়। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি তার জন্মভিটের দিকে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো চলো এগিয়ে যাওয়া যাক, যেতে যেতে সবটাই তোমাদের বলতে থাকবো। তো বন্ধুরা, আমাদেরকে বাস ঠিক ওই আগের মোড়টায় নামিয়েছে, এই যে পোলটা দেখছো, পোলটা ওই পারে নামিয়েছে। পোলটা ক্রস করে এসে আমরা পৌঁছে গেছি নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের জন্মভিটে। এই হচ্ছে জন্মভিটে। আর এখানটায় রয়েছে কিছু বিজ্ঞপ্তি, যেটা আমার ভিডিওটা তোমরা পজ করে নিয়ে দেখে নিতে পারো কী লেখা রয়েছে। চলো একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে সমস্তটাই ঘুরিয়ে দেখাবো। তো আমরা ওই রাস্তা ধরে হেঁটে চলে এলাম, হেঁটে চলে এসে এই যে গেট দিয়ে আমি এখন প্রবেশ করে গেলাম। গেট দিয়ে প্রবেশ করে যেতেই এই হচ্ছে রামমোহন রায়ের জন্মভিটে, আর এটা হচ্ছে জন্মবেদী। তো বন্ধুরা, আমি এখন কলকাতা থেকে 78 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি হুগলি জেলার রাধানগর গ্রামের অন্তর্গত নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে। তো এই হচ্ছে সেই জন্মভিটে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি রাজা রামমোহন রায়ের জন্মভিটাতে। পেছনে যে গেট, সেই গেটটা দিয়ে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করতেই এই হচ্ছে নবজাগরণের প্রতিকৃত তথা রাজা রামমোহন রায়ের জন্মভিটে। জন্মভিটে ঢোকার মুখে বাঁদিকে রয়েছে তাদের কুলদেবতার একটা সুন্দর মন্দির। আর তার বাড়ির এই হচ্ছে মেইন গেট। মেইন গেটের মুখে ঠিক এরকম কিছু নকশা করা রয়েছে এবং ঢোকার মুখে রাজা রামমোহন রায়ের একটা স্ট্যাচু রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, ওপরে উঠে তোমাদের একটা কাছ থেকে একবার দেখিয়ে দিই। রাজা রামমোহন রায়ের একটা মূর্তি রয়েছে, মূর্তিতে মাল্যদান করা আছে। আর এখানে দেখো লেখা আছে রাজা রামমোহন রায় স্মৃতি মন্দির। আর এটা হচ্ছে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল। এখানে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো কী লেখা রয়েছে। বাংলায় এবং ইংলিশে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে।
এই গেট দিয়ে আমি প্রবেশ করেছি। প্রবেশ করে এই যে এখানটায়, এটা হচ্ছে রাজা রামমোহন রায় স্মৃতি মন্দির। আর আমি এই ভেতরে প্রবেশ করে গেলাম। এই বাড়িতে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ পিতৃগৃহ বা পিতৃালয় যাকে বলে। এখানে রাজা রামমোহন রায়ের বংশ তালিকাটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর এখানে যেমন দেখতে পাচ্ছি পৌত্তলিকতার সম্পর্কে পিতার সাথে বিবাদ হয়েছিল, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এগুলো প্রত্যেকটা কিন্তু পোড়া মাটি দিয়ে তৈরি করা আছে। আমি জানি না তোমাদের কতটা কি দেখাতে পারছি। পরের যে ভাস্কর, এটা রয়েছে মধুসূদন চৌধুরী, আর তার একটা মূর্তির ওপর কিছু খোদাই করা আছে। পরবর্তী ভাস্করে যদি আমি যাই, আধুনিক শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায়। দেখো, পিছিয়ে এসে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, চেষ্টা করছি তোমাদের অনেকটাই দেখানোর। এখানে রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা, লিবার্টি অফ প্রেস। আচ্ছা, এবার আমি পরের ভাস্করে চলে যাচ্ছি। বঙ্কিম ভ্রাতৃত্ববোধের প্রবক্তা, কনসেপ্ট অফ লিগ অফ নেশন, এখানে রয়েছে এই ভাস্কর্য। এবার চলো আরেকটা অন্য জায়গায় যাই। এখানেও সেম জিনিস রয়েছে, ভাস্কর মধুসূদন চৌধুরীর এখানে কিছু একটা রয়েছে। এরপরে যেটা রয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিম। আচ্ছা, এখানে কি রয়েছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা বোঝানো হয়েছে, আমরা জানি না। তোমরা যদি কেউ জানো তো আমাকে একটু বলে দিও। ইংল্যান্ড সংসদে রাজা রামমোহন রায়ের ভাস্কর, মানে অ্যাড্রেসিং অফ ফার্মেন। এখানে দেখো দেখা যাচ্ছে, মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি, রিফ্লেকশান হচ্ছে বলে অতটা বোঝা যাচ্ছে না। এর পরের যে কালচার, সেটা হচ্ছে একেশ্বরবাদ প্রবর্তক, হিন্দু ডাইস্ট, অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সেটাই তিনি প্রবর্তন করেছিলেন, সেটাই এখানে তুলে ধরা রয়েছে। এরপরে শেষ যেটা রয়েছে, ভারত পথিকৃতের অন্তিম যাত্রা, অর্থাৎ তিনি যখন পরলোক গমন করেছিলেন সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের বাড়ির ঠিক বারান্দায়। এটা হচ্ছে ঠিক বারান্দাটা বলতে পারো। আর আমি ঘরের ভেতরে ঢুকে রাজা রামমোহন রায়ের একটা সুন্দর ছবি দেখলাম। ছবিটা কে বা কারা বিকৃত করেছে, এইগুলো সাধারণত বিকৃত মস্তিষ্কের লোকেরা এইগুলো করে থাকে। আশা করছি তোমরাও এর একটা প্রতিবাদ করবে যে এই জিনিসগুলো এইভাবে নষ্ট করাটা উচিত না। তো চলো এবার আমি তোমাদেরকে সেই ছবিটা দেখাবো। একটা সুন্দর পেন্টিংকে মর্যাদা না দিয়ে কি করে জিনিসটাকে তারা নষ্ট করতে পারে। আমি এতক্ষণ এই বারান্দাটায় ছিলাম, তোমাদের যেটা বলছিলাম, বারান্দা দিকে এগিয়ে এসে এই ঘরটার ভেতর যদি আমি প্রবেশ করি, যে ছবিটার কথা তোমাদের একটু আগে বলছিলাম না, রাজা রামমোহন রায়ের একটা সুন্দর ছবি রয়েছে। দেখো ছবিটাকে কে বা কারা বিকৃত করেছে, মানে এগুলো হচ্ছে বিকৃত মস্তিষ্কের লোকেরা এসব করে। তোমাদের মতামত অবশ্যই জানিও যে এই জিনিসগুলো এরকম করা ঠিক। আমার তো মনে হয় একদমই ঠিক নয়। এত সুন্দর পেন্টিং যেই করে থাকুক, একদম অবিকল রাজা রামমোহন রায়ের মতোই করে এঁকেছেন, কীভাবে নষ্ট করেছে জিনিসটা একবার জাস্ট দেখো। সত্যি দেখলেও খুব খারাপ লাগে। আর একটা জিনিস তোমাদেরকে এবার দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে এখানে পরপর কিছু স্ট্যাম্পের কালেকশান রাখা আছে, দেখো। আর এইটা সম্ভবত রাজা রামমোহন রায়ের অরিজিনাল ছবি। একটু যদি জুম করি, দেখো, ঠিক আছে। আর পরপর এখানে স্ট্যাম্পের যে কালেকশান সেটা লেখা রয়েছে। আর প্রত্যেকটা স্ট্যাম্পের ওপরে লেখা রয়েছে কোনটার কি মানে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে একবার দেখে নিতে পারো কোথায় কি লেখা রয়েছে।
তো বন্ধুরা, আমি তোমাদেরকে রাজা রামমোহন রায়ের বাড়ির ভেতরটা তো ঘুরিয়ে দেখালাম, কি কি রয়েছে সবটাই শেয়ার করলাম। এবার তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার জন্য ওনার মূর্তির সামনে আমি চলে এসেছি। রাজা রামমোহন রায়কে দ্বিতীয় আকবর শাহ রাজা উপাধি তো দিয়েছিলেন, তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরও তাকে বলেছিলেন ভারতের পথিকৃৎ, কারণ তিনি এত সুন্দর নবজাগরণের উত্থান ঘটিয়েছিলেন সেই সময়, মানে কল্পনার বাইরে। এবার যতই বলা যায় ততই কিন্তু ভাষাতে কম পড়ে যায়। তো বন্ধুরা, আমি তোমাদের রাজা রামমোহন রায়ের জন্মভিটে বা পৈতৃক ভিটে দেখালাম। দেখানোর পর তোমরা যখন বেরিয়ে আসবে, বেরিয়ে আস্তে আস্তে তোমরা ঠিক দেখতে পাবে এখানটায় রাজা রামমোহন রায়ের স্মৃতিসৌধ রয়েছে। যেহেতু রাজা রামমোহন রায় ইংল্যান্ডে ব্রিস্টল শহরে পরলোক গমন করেছিলেন, ইংল্যান্ডের ব্রিস্টল শহরে ঠিক যেরকম স্মৃতিসৌধ রয়েছে, ঠিক এইখানেও অর্থাৎ হুগলি জেলার রাধানগর গ্রামেও এরকম একটা স্মৃতিসৌধ করা আছে, লন্ডনের ব্রিস্টল স্থিত শহরের স্মৃতিসৌধের মতো। দেখো নিচে লেখা আছে ইংল্যান্ডের ব্রিস্টল স্থিত রাজা রামমোহন রায়ের সমাধি স্মারকের প্রতিরূপ উদ্বোধন। ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর তোমাদেরকে যদি এক ফ্রেমে দেখাই, ব্যাপারটা ঠিক এই রকম লাগবে। এ দেখো, তো বন্ধুরা, আমি এখানে একজন দিদিভাইকে পেয়েছি। দিদিভাইয়ের নাম হচ্ছে টিঙ্কু দলুই। ওনার মুখ থেকে একটু শুনে নেব এখানকার ইতিহাসের ব্যাপারে, উনি কী জানেন। তো চলো দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা দিদিভাই, আপনার থেকে একটু জানবো এইখানকার একটু ব্যাপারে, দু চার কথা। নমস্কার দাদা, আমি রাজা রামমোহনের সম্পর্কে অতটা দক্ষ নই, কিন্তু আমি ইতিহাসে যতটুকু পড়েছি, যতটুকু বলার আমি বলছি। রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে 22শে মে আমাদের এই রাধানগর গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে যে আমি এই 4 বছর কাজ করছি রাজা রামমোহন রায়ের জন্মস্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যতটুকু পারি ইতিহাস বলি সকল মানুষকে। তার রাজা রামমোহন রায় একজন ভারত পথিক রাজা রামমোহন রায় যে আমাদের মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন এই পূর্ণভূমিতে, আমি শুধু একটা কথা বলি যে এখানটা উন্নয়নের ব্যবস্থা করা অবশ্যই দরকার। যেমন বর্ষার সময় যখন বৃষ্টি হয়, পিছনের দিকটা এত মুষলধারা জল নেমে আসে, পুরো ছেড়ে ছেড়ে পড়ে। আর ভেতরে তো আমি কাজ করতে কাজ চলাকালীন আমার মাথাতেই একদিন পড়ে যায়, কিন্তু আর একটুর জন্য কিন্তু কিছু হয়নি। যাই হোক, ঈশ্বর রুখে দিয়েছেন, আমার একটা বাচ্চা শিশুও আছে। তা আমি একটা কথা বলি, সারা বিশ্বের বাংলার যিনি আমাদের ভারত পথিক রাজা রামমোহন রায়, উনি আমাদের সমস্ত ধর্মের মানুষের জন্য, উনি যে নারীদের জন্য যিনি করেছিলেন সতীদাহ প্রথা রদ, শিক্ষার অধিকার, বাঁচার অধিকার, ওনার এই জায়গাটাতে আমি সকল আমি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী কাছে আমি একটা কথাই বলি, ওনারা একটু যদি এইখানটা চিন্তা ভাবনা করেন, প্রত্যেক মানুষ জানবেন আর এখানটা দেখবেন। হ্যাঁ, আর কি বলার আছে, রাজা রামমোহন রায় যে ছিলেন আমাদের সারা বিশ্বের ভারত পথিক, ওনার জন্য আজ সমস্ত স্তরের মানুষ শিক্ষার অধিকার পেয়েছে। সমস্ত স্তরের মানুষ একসঙ্গে শিক্ষার অধিকার, বাঁচার অধিকার। হ্যাঁ, রাজা রামমোহন রায়ের এই জায়গাটা 3টে স্মারকে তৈরি, যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, মন্দির, মসজিদ, গির্জা। ওইটা হচ্ছে লাইব্রেরি, কেউ বইপত্র দেখতে চাইলে দেখানো হয়। আর এটা হচ্ছে ইংল্যান্ডের ব্রিস্টল শহরের মন্দির। এটা হচ্ছে রাজা রামমোহন রায় যে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে, রাজা রামমোহন রায় ইংল্যান্ডের ব্রিস্টল শহরে যে কবর হয়েছিল, সেখান থেকে মাটি এনে সেই স্মারকে 2013 সালে স্থাপিত। আর এটা হচ্ছে দোলমঞ্চ, আবার কেউ বলেন দুর্গা মন্দির। যেমন রায়ের ফ্যামিলি আছে এখানে পাশে, ওনারা বলেন এটা আমাদের দুর্গা মন্দির। আর এখানে নিত্যব্রত মুখার্জি, যিনি এই রুমটা খোলেন, উনি বলেন এটা আমাদের দোলমঞ্চ। আর এই ভবনটার নকশা করেছে, আমি শুনেছি, চোখে দেখিনি, তা আমরা বলতেও পারবো না আমরা কোন অনেক জুনিয়র। এই রুমটা নকশাটা নাকি করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, আর ভিতের প্রস্তরটা নাকি করেছেন বিদ্যাসাগর। উনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। ভারত পথিক রাজা রামমোহন রায় আমাদের
নারীদের জন্য বাঁচার অধিকার, শিক্ষার অধিকার সমস্ত শুধু নারী নয়, নারী পুরুষ সকল ধর্মের জন্য করেছিলেন। উনি কি এই বাড়িতে থাকতেন? আমি জানি না, কিন্তু জনগণ বলেন, আশপাশের মানুষও বলেন রাজা রামমোহন রায় ফ্যামিলি নিয়ে নাকি এই বাড়িটার মধ্যে থাকতেন। যখন বাবা মা ত্যায্যপুত্র করে দিলেন তখন উনি এখান থেকে দুঃখ স্বরূপ চলে গিয়েছিলেন রঘুনাথপুর আমবাগান, যেটা ওই পাশেই রয়েছে। যেটা পাশেই রয়েছে, এখান থেকে 1.5 কিলোমিটার পথ। ওখানে উনি ফ্যামিলি নিয়ে নাকি চলে গিয়েছিলেন। প্রথম স্ত্রী মানে বৌদিকে যখন পুড়িয়ে দিলেন, রাজা রামমোহন রায় নাকি তখন বিদেশে লন্ডনে শিক্ষা অর্জন করতে গিয়েছিলেন। রাজা রামমোহন রায় যখন বিদেশে শিক্ষা অর্জন করতে গিয়েছিলেন তখন অলকা মঞ্জরি রাজা রামমোহন রায়ের বৌদিকে রঘুনাথপুর আমবাগানে নাকি দাহ করে দিয়েছিলেন পুড়িয়ে, দাদা কী কারণে মারা যাওয়ার পর। তখন বিদেশ থেকেই নাকি রাজা রামমোহন রায় শপথ নিয়েছিলেন যে আমি দেশে ফিরে সতীদাহ প্রথা রদ করব, করে গেলেন। কিন্তু আজও বিধবা মহিলাগুলো, আজ সমস্ত স্তরের মানুষ বিধবা মহিলাগুলো কিন্তু সবাই বেঁচে আছে, দেখুন জীবন্ত অবস্থায় আছে। ভাবতে অবাক লাগে, সমস্ত নারীদের কিন্তু একজোট হয়ে আমাদের এই ভারত প্রতীক রাজা রামমোহনের এই বাড়িটাতে অন্তত সকলের উন্নয়নের জন্য দাবি করা উচিত যে রাজা রামমোহনের জায়গাটাতে উন্নতি হোক। এই বলে আমার 2-4 কথা বক্তব্য শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, অনেক ইনফরমেশন পেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনিও সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামমোহন রায়ের বাড়ির ঠিক কাছে, অর্থাৎ বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের বাস নামিয়েছিল। ঠিক এখানটায় বাস নামিয়েছিল আমাদের। আর বাস স্ট্যান্ড থেকে আমরা এখন চলে যাব রামমোহন রায়ের দ্বিতীয় যে বসত বাড়ি রয়েছে সেখানে। কথিত আছে রামমোহন রায় বিদেশ থেকে যখন এখানে এসে সতীদাহ প্রথা রদ করেছিলেন, তার বাবা মা তাকে ত্যায্যপুত্র করে দেন। ত্যায্যপুত্র করে দেওয়ার পর আমবাগানে গিয়ে তিনি আরেকটা বসত বাড়ি করেন। আপাতত এইখানে রয়েছে রামমোহন রায়ের একটা মূর্তি। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে পৌঁছে যাবো আমরা আমবাগানে। সেই আমবাগানে পৌঁছে এখান থেকে টোটো পাওয়া যায়। টোটোগুলো ভাড়া নেয় 10 টাকা করে জনপ্রতি। তো চলো এগিয়ে যাওয়া যাক তার দ্বিতীয় বসত বাড়িতে। তো বন্ধুরা, আমরা এখন রাজা রামমোহন রায়ের জন্মভিটে থেকে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে গ্রামের যে রাস্তা ধরে হাঁটছি, বেশ ভালো লাগছে, মনোরম পরিবেশ। আর যেতে যেতে এরকম আটচালা বিশিষ্ট অনেক পুরনো শিব মন্দির চোখে পড়লো। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা গিয়ে গেলেই রাজা রামমোহন রায়ের দ্বিতীয় বসত বাড়ি, যেখানে রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গে ফিরে সতীদাহ প্রথা রদ করার পর তার বাবা মা কর্তৃক ত্যায্যপুত্র হয়েছিলেন, সেইখানে চলে যেতে হবে। তো বন্ধুরা, আমরা রাজা রামমোহন রায়ের জন্মভিটা থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম তার দ্বিতীয় বসত ভিটে, আমবাগানের যেই বাড়ি, যেখানে সতীদাহ প্রথা রদের পর তিনি এসে পাকাপাকিভাবে থাকতেন। এই যে বাড়িটা, এই বাড়িটায় ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগবে। প্রবেশ মূল্য 20 টাকা করে। আর সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আর পিকনিক স্পটের জন্য বুক করতে গেলে এখানে 150 টাকা দিতে হবে। সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে দিতে পারো। আর এইটা হচ্ছে সেই দ্বিতীয় বসত ভিটে। তো বন্ধুরা, আমরা রাজা রামমোহন রায়ের দ্বিতীয় বসত ভিটেতে চলে এসেছি। আর এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে, দুজনের টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। আর এই দেখো লেখা আছে রাজা রামমোহন রায় বসত বাটি পর্যটন কেন্দ্র। আর এইখান দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করলেই আমি তোমাদের একটা জিনিস আগে একটু দেখিয়ে নিই। বাগানটা তো অসাধারণ, বেশ সুন্দর, চারদিকে প্রচুর গাছগাছালি রয়েছে। এই হচ্ছে গাছগাছালিতে ভরা। আর এটা হচ্ছে সতীদাহ বেদি। ওই হচ্ছে প্রবেশদ্বার দিয়ে ঢোকা মাত্রই এইখানে যে একটা সতীদাহ বেদি আমি দেখতে পাচ্ছি। দেখো লেখা আছে সতীদাহ বেদি। 1811 খ্রিস্টাব্দে রাজা রামমোহন অত্র প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন। তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। এইখানে রামমোহন রায়ের যে দাদা, তার স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছিল। এইখানটাই রাজা রামমোহন রায় সংকল্প করেছিলেন ভবিষ্যতে আর কোনোদিন তিনি সতীদাহ প্রথা হতে দেবেন না। ওই জন্য এইখানটায় তার একটা মূর্তি রাখা আছে। একটু কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো। আচ্ছা, তোমাদেরকে বলে দিই,
তোমরা যখন এই সতীদাহ বেদিতে এসে দেখবে জিনিসটাকে স্বচক্ষে, অবশ্যই তোমরা কিন্তু জুতো খুলে প্রবেশ করবে, কারণ এইটা এতটাই পবিত্র, জুতো খুলে তোমাদের এইখানটায় উঠতে হবে। আর এই যে বাগানটা, পুরো এই বাগানটা এবং যেটা তোমাদেরকে দেখালাম বসত বাড়ি আগে যেখানে জন্মভিটে, টোটাল মিলিয়ে 40 বিঘা জমি রয়েছে। এই দুটো স্থান একসাথে যদি অ্যাকুমুলেট করি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো রাজা রামমোহন রায়ের সময় সতীদাহ প্রথা কিন্তু চালু ছিল। আর এই যে এখানটায় সতীদাহ প্রথার যে বেদিটা দেখছো, সেই বেদিতে রাজা রামমোহন রায়ের দাদার স্ত্রীকে তার চিতায়, অর্থাৎ রাজা রামমোহন রায়ের দাদার চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। তবে থেকে রাজা রামমোহন রায় সংকল্প করেছিলেন এই বুকে, বাংলার বুকে আর কোনো দিন ভবিষ্যতে কোনো বিধবাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে না। সেই জন্য তিনি এইখানে বসত বাড়ি করেছিলেন বাবা মার কাছ থেকে ত্যায্যপুত্র হয়ে যাওয়ার পরে। সেটাই আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যখন রাজা রামমোহন রায়ের এই দ্বিতীয় বসত বাড়িতে আসবে, তোমাদের মনটাও কিন্তু শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাছগাছালি রয়েছে। আর এই যে জায়গাটা এত সুন্দর মনোরম, তোমাদের বেশ ভালো লাগবে। আর এইখানে তোমরা চাইলে পিকনিক করতে পারো। পিকনিক চার্জ হচ্ছে এই জায়গাটা বুক করতে 150 টাকা। আর এখানে বাইক পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, বাইকের জন্য আলাদা চার্জ রয়েছে। এবার আমি আস্তে আস্তে করে এগিয়ে চলে এসেছি রাজা রামমোহন রায়ের যে বসত ভিটে, পুরনো দ্বিতীয়বার এখানে যে বসত বাড়ি করেছিলেন সেইখানে। তো সেটাই দেখানোর চেষ্টা করছি। সেইগুলো ভগ্নদশা অবস্থায় রয়েছে। এই যে দেখো সামনে এই জায়গাটায় তার দ্বিতীয় বসত বাড়ি ছিল। একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা কি তোমাদের দেখাতে পারছি। দেখো এই জায়গাটায় এত সুন্দর, তোমরা যখন এখানে আসবে তোমাদেরও বেশ ভালো লাগবে। তো তোমরা যখন ওই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবে, হাঁটতে হাঁটতে চলে এলে তোমরা ঠিক এখানটায় পেয়ে যাবে রাজা রামমোহন রায়ের বাড়ি, যেটা রঘুনাথপুরে অবস্থিত। আমি এখন বাড়িতে উঠে পড়লাম। দেখো লেখা আছে রামমোহনের বাড়ি নাঙ্গুলপাড়ায়। তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হয়ে 1817 সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। এখন ইটের খিলানযুক্ত ছাদবিহীন 4টি দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। রামমোহনের পত্নী উমাদেবী এখানে থাকতেন ও রামমোহন মাঝে মাঝে কলকাতা থেকে এখানে আসতেন। এই জায়গাটাকে হেরিটেজ করে দেওয়া হয়েছে 2001-এর আইন অনুযায়ী। 2022 সালে এই স্থানটিকে ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। আর দেখছো এখানে সমস্ত পাঁচিলগুলো দাঁড়িয়ে রয়েছে এবং কতটা কি ভগ্নদশা অবস্থায় রয়েছে বুঝতেই পারছো দেখে। তো চলো পুরো বাড়িটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এইখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলে তোমরা এই পুরো বাড়িটা একবার ঘুরে দেখে নিতে পারো। এই সব ঘরগুলোতে রাজা রামমোহন রায় তার বাবা মার কাছ থেকে বিতাড়িত হওয়ার পরে এই জায়গাটায় এসে তিনি বসবাস করতেন। অর্থাৎ এটা ছিল তার দ্বিতীয় বসত বাড়ি, যেটা আমবাগানের ভেতর অবস্থিত। কারণ রামমোহন রায় বিদেশ থেকে ফেরার পর সতীদাহ প্রথা রদ করেছিলেন। সেই সতীদাহ প্রথা রদ করে দেওয়ার পরেই তার পিতামাতা তাকে ত্যায্যপুত্র করে দেয়। তো এই তো হচ্ছে রাজা রামমোহন রায়ের দ্বিতীয় বসত ভিটে। দেখো এখানে রাজা রামমোহন রায়ের একটা মূর্তির মতন খোদাই করা আছে। একটু কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। এইটা দেখে যখন তোমরা বেরিয়ে আসবে, এইখানটায় একমেব দ্বিতীয়ম লেখা আছে। আর এটা হচ্ছে সাধনা মঞ্চ, যেটা বিশ্ব ব্রাহ্ম সমাজ কর্তৃক পুনর্নির্মাণ করা হয়েছে। এবং এখানে লেখা আছে ওং তৎসৎ। একটু যদি কাছ থেকে তোমাদেরকে দেখাই, দেখো লেখা আছে আপচা আপচা বোঝা যাচ্ছে সাধনা মঞ্চ। সেটা দেখে আমি বুঝতে পারলাম এটা কোনো সাধনা মঞ্চ হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজা রামমোহন রায়ের দ্বিতীয় বসত বাড়ি, যেখানে রাজা রামমোহন রায়ের পত্নী উমাদেবীর সাথে বসবাস করতেন। বিদেশ থেকে যখন তিনি এইখানে আসেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে আসেন, সতীদাহ প্রথা রদ করার পর তার পিতামাতা তাকে ত্যায্যপুত্র করে দেন। ত্যায্যপুত্র হয়ে যাওয়ার পর তিনি তার স্ত্রীর সাথে এই বসত বাড়িতে বসবাস করতেন।
জায়গাটা অত্যন্ত সুন্দর, মনোরম। তোমরা এখানে এসো, আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। নিজের চোখে না দেখলে এই জায়গাগুলো উপলব্ধি করতে কিন্তু পারবে না। তো রাজা রামমোহন রায়ের এই দ্বিতীয় বসতবাড়ি দেখে তোমরা যখন এদিকে যাবে, তোমরা অনেকটাই জায়গা জুড়ে রয়েছে এই বসতবাড়ির এরিয়াটা। আর এখানে একটা কিছু হয়তো রয়েছে, জানি না এটা কি রয়েছে বানানো। আর এখানটায় প্রচুর গাছগাছালিতে ভরা, তো তোমরা দেখে বুঝতেই পারছো প্রচুর গাছগাছালি রয়েছে এবং পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। বেশ ভালো লাগবে কিন্তু তোমাদের এই জায়গাটা আসলে। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে এই রামমোহন রায়ের দ্বিতীয় বসতবাড়িটি। জায়গাটা এত মনোরম, গাছগাছালিতে তো ভরা রয়েছে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই গাছটা একবার দেখো, পুরাটা সাঁকোর মতন হয়ে আছে এপার থেকে ওপারে। এটা বেশ ভালো লাগলো। এবার আমি তোমাদের যেই জিনিসটা দেখাবো সেই জিনিসটার সঙ্গেও কিন্তু ইতিহাস বিজড়িত রয়েছে। যদি আমরা একটু ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে আমরা জানতে পারবো এই যে পুকুরটা তোমরা দেখছো, চলো পুকুরটা একবার দেখাই। এই যে পুকুরটা তোমরা দেখছো, এই পুকুরটা হচ্ছে সেই সতী পুকুর যেখানে তার স্বামীরা যখন মারা যেত, স্বামীদের মারা যাওয়ার পর সমস্ত সতীদের এই পুকুরে স্নান করাবার পর স্বামীর চিতায় দহন করা হতো। মানে কি কতটা পৈশাচিক সমাজ ছিল সেই সময়। সেই জন্যই সেই পৈশাচিক সমাজ থেকে বিধবাদের মুক্তি দিতে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিলেন। এবং এই সতীদাহ প্রথা রদ করেছিলেন বলেই তার পিতামাতা তাকে ত্যায্যপুত্র করে দিয়েছিলেন। এবং সেই জন্যই এইখানটায় আমবাগানের ভেতরে রাজা রামমোহন রায় তার দ্বিতীয় বসতবাড়ি স্ত্রী উমাদেবীর সাথে বসবাস করতেন। আমবাগানে ঘুরতে ঘুরতে যখন সতীপুকুরটা দেখা হয়ে গেল, সতীপুকুরটা দেখা হয়ে যেতেই আমি এখানে এসে যেটা দেখতে পেলাম, এইখানে একটা গৌড়ীয় মঠ রয়েছে। একটু তোমাদের জুম করে দেখাই, কি সুন্দর লাগছে গৌড়ীয় মঠটা। এখানে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে অনুষ্ঠানে গ্রামের সমস্ত মানুষজন এসেছেন প্রসাদ গ্রহণের জন্য। আর এদিকটা বিশাল জায়গা রয়েছে, পুরো এরিয়াটা কিন্তু গাছগাছালিতে ভরা। বেশ ভালো লাগলো। তোমরা যখন এখানে আসবে আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা রাজা রামমোহন রায়ের দ্বিতীয় বসতবাড়ি এবং সতীপুকুর দেখে মাঠের শেষ প্রান্তে চলে এসেছি আমবাগানকে অতিক্রম করে। তো আমবাগানকে অতিক্রম করে যখন চলে এসেছি, তোমাদেরকে একটা জিনিস না দেখালেই নয়। সেই জিনিসটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে ইতিহাসের পাতায় যদি একটু ঘাঁটা যায় তাহলে আমরা হয়তো খুঁজে পাবো প্রায় ভগ্নাবশেষ কি একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে জায়গাটা। শোনা যায় এইখানে কোনো এক সময় হাতি থাকতো বা ঘোড়া থাকতো, মানে অনেকটা জায়গা জুড়ে ছিল এই হাতিশালাটা। তো তোমরা কোনো জায়গায় ঘুরতে গেলে তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ঘুরতে তো গেলাম, খাওয়া দাওয়া কোথায় করব। তো এখানে যখন আসবে খাওয়া দাওয়ারও কিন্তু একটা ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখছো এইখানটায় রাজা রামমোহনের দ্বিতীয় বসতবাড়ি থেকে যখন তোমরা বেরিয়ে আসবে, বেরিয়ে এলে রাস্তার ধারে এরকম পরপর 3-4টে দোকান রয়েছে, যেখানে তোমরা সকালবেলায় চা, মুড়ি, ঘুগনি থেকে শুরু করে সন্ধ্যাবেলা পরোটা, চিকেন কষা, চিকেন পকোড়া ইত্যাদি প্রভৃতি পেয়ে যাবে। আর এখানে দিদির একটা দোকান রয়েছে, এখানে তোমরা যদি আগে থেকে এসে বলে দিয়ে যাও তাহলে তোমরা খাবার দাবারের ব্যবস্থা কিন্তু করে ফেলতে পারবে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিয়ালি টি সেন্টারের কাছে। তো আমি একটু দিদিভাইয়ের থেকে জেনে নেবো যে ট্যুরিস্টরা তো এখানে ঘুরতে আসে, তো সেখানে কি ব্যবস্থা রয়েছে, তা এখানে কীভাবে তারা আহার গ্রহণ করবে? এখানে চা পাবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে কচুরি পাবে, লুচি পাবে, ঘুগনি পাবে, মাংস পরোটা, ভাত বা তরকারি কোনো ব্যবস্থা হবে কি? যদি কেউ বলে করে দিই। তো কীভাবে আসবে? বলে যায়, তারপর আমরা করে দিই। তো কি ফোন নাম্বার কিছু আছে? হ্যাঁ, ফোন নাম্বারটা কি? 97 75 84 02 83 66। আচ্ছা, ব্যানারেও এখানে নাম্বারটা দেওয়া রয়েছে। তো আমি তোমাদের একটু জুম করে নাম্বারটা দেখিয়ে দিই। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। এই দিদির সঙ্গে যোগাযোগ করে নেবে, যোগাযোগ করে নিলে তোমরা দুপুরে খাবারের ব্যবস্থা কিন্তু করে ফেলবে। তো আমরা রাজা রামমোহন রায়ের বসতভিটে বা দ্বিতীয় বসতবাড়ি দেখে আসছিলাম ওদিক থেকে। আর এই রাস্তাটা এদিকে চলে গেছে বাস স্ট্যান্ড থেকে তোমরা যখন
এই পাশে আসবে, একটু নিচের দিকে নেমে গেলেই তোমরা খুব সুন্দর একটা মন্দির পেয়ে যাবে। যেমন একটু যদি এগিয়ে যাই, এখানে 8 চালা বিশিষ্ট একটি শিব মন্দির তোমরা দেখতে পাবে। এই হচ্ছে 8 চালা বিশিষ্ট একটি শিব মন্দির। আর একটু যদি আমি এগিয়ে যাই, এখানে সারদামণি রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের খুব সুন্দর একটা মন্দির রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে 8 চালা বিশিষ্ট শিব মন্দির। আচ্ছা, এই আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম। ভেতরে প্রবেশ করতেই এখানে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন, সাথে রয়েছেন সারদামণি এবং স্বামী বিবেকানন্দ। এক ফ্রেমে যদি দেখাই ঠিক এইরকম লাগবে, অসাধারণ। শীতকাল বলে সবাইকে শাল কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, কি সুন্দর দেখো ফ্রেমটা। এখানে একটা আদ্যা মায়ের ছবিও দেখতে পাচ্ছি। এছাড়াও পুরো ওপরের দেওয়াল জুড়ে গুরু পরম্পরাদের ছবি রয়েছে। আর এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং সারদামণির একটা ছবি। গুরু পরম্পরাদের এখানেও রয়েছে কিছু ছবি। বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেছি। দেখো, এখানে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের একটা বেশ সুন্দর ছবি রয়েছে। আর ছবি এই হচ্ছে মেইন গর্ভগৃহ, যেখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং সারদামণির একটা মূর্তি রয়েছে। বেশ সুন্দর লাগলো। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মভিটে সহ দ্বিতীয় বসতবাড়ি। কীভাবে তোমরা এখানে আসবে, কি কি দেখবে, আর এখানে এলে খাবার দাবার তোমরা কীভাবে গ্রহণ করবে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওতে একটা বেল আইকন রয়েছে, সেই বেল আইকনটি বাজিয়ে দিও। ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে, নতুন আপডেটের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটি নেবো। ভালো থেকো, সেফ থেকো, বাই।